এখন আমরা নাম্বার সিস্টেমের সাকসেসিভ বা কনজিকিউটিভ এলিমেন্ট সম্পর্কে জেনে নেব। মনে করো কোনো একটা সংখ্যা রয়েছে 5, 4, 2, 3, একে আমরা 13 দিয়ে মনে করো ডিভাইড করছি। তাহলে কি হতে পারে? 4 13 52। তাহলে প্রথম রিমাইন্ডার কি আসছে? 4 থেকে 2 বিয়োগ করলে 2, প্রথম রিমাইন্ডারটি হলো 2। আচ্ছা নামবে কি এবার? 2 নামবে। 13 1 কে 13, 3 আছে কত এবার? 9 দিবে। দ্বিতীয় রিমাইন্ডার হলো 9। আচ্ছা এবার কে নামবে? 3, 7 13 91, আবার নামলো কে? থার্ড রিমাইন্ডার কে নামলো? 2। তাহলে প্রথম ক্ষেত্রে রিমাইন্ডার ছিল 2, দ্বিতীয় ক্ষেত্রে রিমাইন্ডার হলো 9, আর তৃতীয় ক্ষেত্রে রিমাইন্ডার হলো 2। তাহলে তিনখানা যে রিমাইন্ডার এলো এইগুলোকে বলা হয় কনজিকিউটিভ বা সাকসেসিভ রিমাইন্ডার। দেখো ঠিক তারপরে একখানা অঙ্ক দেওয়া আছে, একটা বড় সংখ্যা দেওয়া আছে ইজ ডিভাইডেড বাই নাম্বার। তাহলে এই বড় সংখ্যাকে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করা হয়েছে, তখন কি হয়েছে? তিনখানা কনজিকিউটিভ রিমাইন্ডার পাওয়া গিয়েছে, তিনটে সংখ্যা দেওয়া আছে। আমাদেরকে কি বার করতে হচ্ছে? ফাইন্ড দ্য সাম অফ ডিজিটস অফ দ্যাট ডিভাইজার। তাহলে আমাদেরকে ওই ডিভাইজার যেটা পাওয়া যাবে সেই ডিভাইজারের ডিজিটগুলোর যোগফল খুঁজে বার করতে হবে। তাহলে আমি সংখ্যাটা লিখছি, কত দেওয়া আছে লিখে ফেলছি, 6 4 3 2 9। এই সংখ্যাটাকে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করা হয়েছে। আচ্ছা খেয়াল করো এখানে তিনখানা প্রথম রিমাইন্ডার এসেছে তিনখানা, তাহলে প্রথম রিমাইন্ডারটা নিশ্চয়ই এই বরাবর বসা উচিত। তারপরে রিমাইন্ডার আবার তিনখানা, তাহলে নিশ্চয়ই এই বরাবর বসা উচিত। তারপরে রিমাইন্ডার আবার এসেছে তিনখানা, তাহলে এই বরাবর বসা উচিত, তবে এটাকে পুরোপুরি মেকআপ হবে আর কি। তাহলে আমি কি করলাম? প্রথম রিমাইন্ডারটা যেটা আছে 1 7 5 ঠিক নিচে বসিয়ে দিলাম এই বরাবর, এই সংখ্যা বরাবর 3 থেকে শুরু করছি। তাহলে 5 এখানে বসলো, 7 এখানে বসলো, 1 এখানে বসলো। এর মাঝখানের সংখ্যাটা কীভাবে পাবো? মাঝখানের সংখ্যাটা হলো এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা কী করবো? বিয়োগ করবো। 5 আছে কত দিলে? 13, 8 দিলে। 13 3 হাতে রইল 1, 7 1 কে 8, 8 আছে কত দিলে? 14, 6 দিলে। 14 4 হাতে রইল 1, হাতে রইল 1, 1 1 কে 2, 2 আছে কত দিলে? 6, 4 দিলে। দেখো এই দুটোকে সাবস্ট্রাক্ট করে এই সংখ্যাটা এলো। এবার কি হবে? নিশ্চয়ই একটা সংখ্যা নামবে, 2 নামলো। এবার যে রিমাইন্ডারটা আসবে সেটা কি হবে? বলেছি আমি এক্ষুনি যে এই 2 থেকে গিয়েছে বসবে, তাহলে 2 বরাবর নিচে থেকে বসে যাচ্ছে। এখানে বসলো 4, তারপরে বসলো 1, তারপরে বসলো আবার 1। এবার কি করবো? সাবস্ট্রাক্ট করে ফের আবার 4 আছে কত দিলে? 12, 8 দিলে। 12 2 হাতে রইল 1, বা 1 1 কে 2, 2 আছে কত দিলে? 5, 3 দিলে। 1 আছে কত দিলে? 7, 6 দিলে। এখানে একটা বসে গেল, তবে কি হবে? তবে তো সাবস্ট্রাক্ট করে এই সংখ্যাটা আসবে। তাহলে এবার কি হবে? একই হবে, 9টা নেমে যাবে। এবার নিচে কোথা থেকে বসবে? একদম ধার থেকে চেপে এসে বসবে কে? 2 1 3। তাহলে 3 থেকে শুরু করলাম, তারপরে 1 এসে বসলো, তারপরে 2 এসে বসলো। তাহলে দেখো এবার কি করবো? মাঝখানটা কিভাবে পাবো? একই নিয়ম, বড়টা থেকে ছোটটা কি করবো? বিয়োগ করবো। 3 আছে কত? তাহলে 3 আছে কত দিলে? 9, 6 দিলে। 1 আছে কত দিলে? 4, 3 দিলে। 2 আছে কত দিলে? 11, 9 দিলে। 11 দিলে হাতে রইল 1, 1 মিলে গেল 0। তাহলে দেখতে পেলাম যে এইগুলো সংখ্যাগুলো এলো। এবার আমাদের দেখো এখানে যদি কেউ ভাজক এখানে বসে, সেই ভাজকের ভ্যালুটা 468, মানে কোনো ভাজকের সঙ্গে কোনো সংখ্যা গুণ করে 468 আসতে হবে। একইভাবে ভাজকের সঙ্গে কোনো সংখ্যা গুণ করে এই 1638 আসতে হবে। ভাজকের সঙ্গে কোনো সংখ্যা গুণ করে এই সংখ্যাটা আসতে হবে। তার মানে কি? ভাজকের কোনো না কোনো মাল্টিপল এই তিনটে সংখ্যা হবে। এবার আমরা যদি ভাজককে খুঁজতে যাই, তাহলে ভাজকটা কি হতে পারে? হয় এটা হতে পারে, নতুবা এটা হতে পারে, নতুবা এটা হতে পারে, অথবা এদের কোনো ফ্যাক্টর হতে পারে। তাহলে ভাজক মানে ডিভাইজার, ডিভাইজারটা কি হবে? 468 হতে পারে, বা কি হতে পারে? 1638 হতে পারে, বা কি হতে পারে? বা হতে পারে 936 হতে পারে, বা কি হতে পারে? অথবা এদের এটা যদি না হয় তাহলে এদের ছাড়া কি অপশন রইল? অথবা এদের ফ্যাক্টর হতে পারে, এদের ফ্যাক্টর হতে পারে। আচ্ছা লক্ষ্য করো, ভাজক এখানে বসেছিল কেউ, ভাজকের সঙ্গে কোনো সংখ্যা গুণ করে সব থেকে কম কোনো সংখ্যা গুণ করে 468 এসছে। তাহলে ভাজকের সঙ্গে আরও কোনো সংখ্যা গুণ করে 1638 ও 936 এসছে। তাহলে ভাজকের সঙ্গে কোনো যদি পূর্ণ সংখ্যা গুণ করে 468 আসে, তাহলে ভাজকের সঙ্গে আরও যে সংখ্যাগুলো গুণ করবো সব বড় বড় সংখ্যা আরও গুণ করে তাহলে এই 1638 936 আসবে। কারণ ভাজক যদি কোনো সংখ্যা হয় সেই সংখ্যার সঙ্গে একটা সংখ্যা গুণ করে 468 এসছে, তাহলে নিশ্চয়ই ভাজকটা হয় 468 অথবা 468 থেকে কি হবে? ছোট হবে, বড় হওয়া কোনো সম্ভব নয়। তাহলে আমাদের এই যে 1638 অপশান এবং 936 অপশান, যেহেতু 468 থেকে বড়, তাহলে এই দুটো অপশান কি হয়ে গেল? এলিমিনেট হয়ে গেল, বাদ চলে গেল।
এখন 468 যেটা রয়েছে, এই 468টা কি ভাজকের স্থানে বসতে পারে সেটা চেক করে দেখবো আমরা। 468 যদি ভাজকের স্থানে বসতে হয় তাহলে 468 ডিভাইস এই তিনটে অসম্ভব, মানে 468 সময় কোনো সময় গুণ করে এই তিনটে সংখ্যা আসা সম্ভব, মানে আসতে হবে আর কি। তাহলে দেখো 468 একে 468 মিলে গেল। এবার 468 সঙ্গে এমন কোন সংখ্যা গুণ করবো যার ফলে এই সংখ্যাটা আসবে। দেখো 8 সঙ্গে কোন কোন সংখ্যা গুণ করলে লাস্ট ডিজিট 8 আসা সম্ভব? 8 একে 8, আর কি হয় 6 8 48। তাহলে 6 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে লাস্ট ডিজিট 8 আনা সম্ভব নয়। তাহলে 6 দিয়ে চেক করে দেখি, 6 8 48 8, হাতে রইল 4, 6 চক 36 4 40 0, হাতে রইল 4, 4 চক 24 4 28। দেখতে পাচ্ছি 2808 হলো। তাহলে এই সংখ্যাটা এলো না। তার মানে বুঝতে পারলাম 468 যদি ভাজকের স্থানে বসতো তাহলে 468 কোন না কোনো মাল্টিপল এইটা হতে হতো। যেহেতু এটা হয়নি সুতরাং আমরা কি বলবো যে এই সংখ্যাটা এই 468টা কি ভাজকের স্থানে বসার যোগ্য নয়। তাহলে 468 অপশনটাও বাদ চলে গেল। পড়ে রইল কি এদের ফ্যাক্টর। তাহলে একে ফ্যাক্টরাইজ করি প্রথমে, 468 এ ফ্যাক্টরাইজ করব, 2 দিয়ে ভাগ করলাম, 3 দিয়ে ভাগ করলাম, 4 দিয়ে ভাগ করলাম। 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। 3 দিয়ে ভাগ করলে 3 একে 3, 1 16, 3 5 15, 1 18, 3 6 18। 4 দিয়ে ভাগ করলে 4 একে 4, 4 একে 4, 5 6 2 28, 4 7 28। এবার লক্ষ্য করো, আমরা জানি ভাজকের স্থানে, এই ভাজকের স্থানে যেই বসুক না কেন সে সবসময় রিমাইন্ডার থেকে কি হয় বড় হয়। তার মানে বুঝতে পারলাম 213 যদি রিমাইন্ডার তাহলে ভাজকের স্থানে যে বসবে সে 213 থেকে সবসময় কি হবে বড় হতে হবে। তাহলে 213 থেকে যদি বড় হতে হয় তাহলে 156 যদি 213 থেকে ছোট এই অপশনটা এলিমিনেট হয়ে গেল, 117 যদি 213 থেকে ছোট এই অপশন এলিমিনেট হয়ে গেল। তাহলে পড়ে রইল 234। 234টা কি আমাদের এই ভাজকের স্থানে বসার যোগ্য? চেক করে নেবো আবার। তাহলে 234, তাহলে এখানে যদি 234 বসতে হয় তাহলে 234 কোনো না কোনো মাল্টিপল একটা দুটো তিনটে সংখ্যা আসতে হবে। তাহলে 234 সঙ্গে কত গুণ করলে, যেহেতু 8 রয়েছে লাস্ট ডিজিট 2 দিয়ে গুণ করবো, আর ডবল যেহেতু মানে 400 রয়েছে 200 ডবল 400, তাহলে 2 দিয়ে মাল্টিপল করবো। 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। তাহলে এটা মিলে গেল, এটা মাল্টিপল এলো। তাহলে আর নিচেগুলো দেখি মাল্টিপল আসে কিনা। দেখো মানে 8 রয়েছে আর এখানে প্রায় 8 গুণ। তাহলে 8 কিভাবে আসে? 2 গুণ করলে 8 আসে, আর 7 গুণ করলে 8 আসে, 4 7 28 হয়। তাহলে 4 7 28 8, হাতে রইল 2, 7 3 21 আর 2 23 3, হাতে রইল 2 আর 2 গুণে 14 2 16। তাহলে কত হলো 1638। তাহলে এই মাল্টিপলটাও এলো। এখন রইল এইটা। তাহলে দেখো এখানে 4 এর সঙ্গে কত গুণ করলে 16 আসে? 4 4 16 হয়। তাহলে 4 দিয়ে গুণ করি, 4 4 16 6, হাতে রইল 1, 4 3 12, 1 13 3, হাতে রইল 1, 4 2 8 1 9 39। তাহলে এটাও চলে এলো। তাহলে আমরা দেখতে পেলাম কি যে 234 এর মাল্টিপল তিনটেই আসছে। তাহলে এই 234টা হলো সেই ডিভাইস যাকে আমরা খুঁজছি। তাহলে 234 হলো সেই ডিভাইস। এই সংখ্যার ডিজিটগুলো যোগফল বার করতে বলেছে। তাহলে 2 + 3 + 4, 3 2 5 4 9, 9 হবে অ্যান্সার। হয়ে গেল। এবার লক্ষ্য করো, এটা খুব ইন্টারেস্টিং বিষয়। এখানে ডিভাইজারটা পাইনি, কিন্তু আবার অন্যরকমভাবে কিছুটা ইঙ্গিত পেয়ে গিয়েছি। ডিভাইজারটা যেই হোক না কেন সেইটা হলো এই যে সংখ্যাটা আছে, এই যে সংখ্যাটা আছে, এই যে সংখ্যাটা আছে, এগুলো কীভাবে পেয়েছি বলতো? ডিভাইজার যে আছে মানে ভাজক যে আছে, ভাজকের সঙ্গে কোনো একটা সংখ্যা গুণ করে এই সংখ্যাটা এসছে, ভাজকের সঙ্গে কোনো একটা সংখ্যা গুণ করে এই সংখ্যাটা এসছে, ভাজকের সঙ্গে কোনো একটা সংখ্যা গুণ করে এই সংখ্যাটা এসছে। তার মানে এই তিনজনের প্রত্যেকেই হলো ভাজকের কোনো না কোনো গুণিতক। তার মানে বলতে পারি যে আমাদের যে ডিভাইজারটা খুঁজছি আমরা, ডিআইভিএসওআর, ডিভাইজারটা কি হবে? ডিভাইজার ইজ 4 6 8, ক্ষমা দিয়ে বলতে পারি 1 6 3 8, ওর কত আছে 1 9 3 6, 1 9 3 6। এগুলো হবে, অথবা কি হবে এদের ফ্যাক্টর, অথবা কি হবে এদের ফ্যাক্টর, হয় এগুলো হতে হবে নতুবা এদের কোনো ফ্যাক্টর হতে হবে। আচ্ছা লক্ষ্য করো, এখানে ডিভাইজার যেই হোক না কেন ডিভাইজারের সঙ্গে কোনো একটা সংখ্যা গুণ করে 468 হয়েছে। তাহলে সব থেকে কম কত গুণ করা যেতে পারে? 1 খাওয়াতে পারি আমরা। তাহলে কোনো একটা ডিভাইজার ছিল, কোনো একটা সংখ্যা ছিল যার সঙ্গে কোনো একটা ডিজিট গুণ করে 468 এসছে। তাহলে সেই ডিজিটকে, সেই যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটাকে আমরা যদি অন্য কোনো সংখ্যা গুণ করি তাহলে নিশ্চয়ই বড় সংখ্যা গুণ করতে হবে, তাহলে তবেই বড় বড় সংখ্যাগুলো আসবে। তার মানে বলতে চাইলাম একবার যদি এখানে কোনো সংখ্যা গুণ করে 468 আসে
তার থেকে যে বড় সংখ্যাগুলো যেগুলো আসে সেগুলো কোনোটাই ভাজক হতে পারে না। মানে বলতে চাইলাম এই অপশানটা পুরোপুরি এলিমিনেট হয়ে গেল। কি করে এলিমিনেট হলো? কারণ প্রথমবারে ভাজকের সঙ্গে কোনো একটা সংখ্যা গুণ করে 468 এসছে এবং তারপরের সংখ্যাগুলো প্রত্যেকে ভাজকের থেকে এই সংখ্যা থেকে বড় চলে আসছে। তার মানে এদের হওয়ার কোনো চান্স নেই, হতে হলে এইটা হবে কিংবা এর কোনো ফ্যাক্টর হতে পারে আবার। তাহলে দেখো এবার লক্ষ্য করো এই 468 যে সংখ্যাটা রয়েছে, 468 যদি এই ভাজকের ঘরে বসতো, মানে বলতে চাইলাম 4, 6, 8 যদি ভাজকের ঘরে বসে তাহলে কি হতে হবে? 468 কোনো না কোনো মাল্টিপিল এটা হতে হবে, না হলে তো হওয়া সম্ভব নয়। তবেই তো ভাজকের সঙ্গে কোনো একটা সংখ্যা গুণ করে তবেই তো এখানে কিছু একটা সংখ্যা আসবে, তাই না? তাহলে আমি দেখতে পাচ্ছি 8 সংখ্যা রয়েছে। আচ্ছা 8 নাম্বার পরে দেখো তো কোনো জায়গায় 8 এর সঙ্গে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা গুণ করে 8 আসে কিনা। তাহলে 8 এর সঙ্গে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা গুণ করে 8 আসতে পারে না। তাহলে আমি বুঝতে পারছি যে এই সংখ্যাটা 468টা কি ভাজকের ঘরে বসতে পারবে না। যদি ভাজকের ঘরে বসতো কোনো একটা সংখ্যা গুণ করে এটা আসতে হতো, যেহেতু আসছে না তাই 468 এই ভাজকের ঘরে বসতে পারবে না। তাহলে উপায় কি? এবার 468 ফ্যাক্টরে যেতে হবে। তাহলে 468 যে সংখ্যাটা রয়েছে 468 একে ফ্যাক্টরাইজ করে এবার 1 দিয়ে হলো না মানে 2 দিয়ে ভাগ করো, তারপরে 3 দিয়ে ভাগ করো, তারপরে আবার 4 দিয়ে ভাগ করো। 2 দিয়ে ভাগ করলে কি হয় দেখো 2, 2 মানে 4, 2, 3 2 মানে 6, 2 4 2 মানে 8। 3 দিয়ে ভাগ করে দেখো কি হয় 3 1 কে 3, 1 16, 3 5 15, 1 18, 3 6 18। 4 দিয়ে ভাগ করে দেখো 4 1 কে 4, 4 1 কে 4, 5 6 2 28, 4 7 28। খুব ভালোভাবে খেয়াল করে দেখো, আমরা এটা সবাই জানি যে কোনো ভাগের ক্ষেত্রে কখনোই রিমাইন্ডারের ভ্যালুটা সবসময় কি হয়? সবসময় ভাজকের থেকে ছোট হয়। সব থেকে ছোট আমি দেখতে পাচ্ছি একটা রিমাইন্ডার ছিল, রিমাইন্ডারের ভ্যালু কত ছিল? 213। আচ্ছা রিমাইন্ডার যদি 213 হয়, ভাজক কোনোদিন 156 হতে পারে? মানে ভাজকের মান কোনোদিন রিমাইন্ডারের থেকে, ভাজকের মান দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি কত হচ্ছে? ভাজকের মান 156। তাহলে ভাজকের মান কোনোদিন রিমাইন্ডারের থেকে ছোট হতে পারে? তাহলে তো ফের ভাগ যাবে। তাহলে নিশ্চয়ই 156 হওয়া সম্ভব নয়, 117 হওয়া সম্ভব নয়। তাহলে কি পড়ে রইল? 234। 234 হতে পারে। তাহলে 234টা চেক করে নেবো কোনো জায়গায় অসুবিধা আছে কিনা। 4-এর সঙ্গে 2 গুণ করলে 4 2 8 মিলে যাচ্ছে। 4-এর সঙ্গে 2 গুণ করলে 4 2 8 মিলে যাচ্ছে। 4-এর সঙ্গে 4 6 24, 4 4 16, 6 মিলে যাচ্ছে। তাহলে 234টা হওয়া সম্ভব। 234 आंसर হবে। তাহলে আমার দেখতে পেলাম ডিভাইজারটা কি হতে পারে? DIVISOR ডিভাইজারটা হবে 200 কত? 34। এই ডিজিট গুলো যোগ করবার কত ছিল? তাহলে ডিজিট গুলো যোগ করব মানে 2 + 3 + 4, 4 দিয়ে 7 দিয়ে 9। তাহলে ডিজিট গুলো যোগ করব কত হলো? 9। ব্যাস। দেখো এখানে অঙ্ক দেওয়া আছে when a number is successively divided by 3 4 and 7। যদি একটা সংখ্যাকে 3 4 এবং 7 দিয়ে পরপর ভাগ করে যাওয়া যায়, রিমাইন্ডার obtained is 2 3 আর 5 রেসপেক্টিভলি। তাহলে রিমাইন্ডার যেটা পাওয়া যাবে সেটা কি হবে? 2 3 এবং 5 পরপর পাওয়া যাবে। What will be the remainder? কি হবে ভাগশেষ? when 42 divides the same number। যদি 42 কে ওই নাম্বার দিয়ে ভাগ করা যায়, তাহলে আমি দেখতে পাচ্ছি সংখ্যাটা আমি জানি না, তাহলে কি করছে? প্রথমবারে 3 দিয়ে ভাগ করছে, ভাগ করলে ভাগশেষ কত থাকছে? ভাগশেষ থাকছে 2। 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হচ্ছে? 2। তাহলে এখানে 2 লিখে দিলাম। একইভাবে ওই সংখ্যাটাকে যদি 4 দিয়ে ভাগ করা যায়, ভাগশেষ কত থাকবে? ভাগশেষ থাকছে 3। 3টাকে এখানে রেখে দিলাম। আবার কত দিয়ে ভাগ করা হচ্ছে মানে 7 দিয়ে ভাগ করা হচ্ছে, তখন ভাগশেষ কত থাকছে? 5। এখানে বলে দেওয়া আছে 5 ভাগশেষ থাকছে। আচ্ছা মনে রাখবে, যদি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এই বরাবর যেগুলোকে বসে সেগুলো পড়ে কোশেন্ট, যদি শেষ ভাগ ফলটা কি হবে সেটা বলে না দেওয়া থাকে, তাহলে সবসময় লাস্ট কোশেন্টটাকে, যেটাকে বলে লাস্ট কোশেন্ট, এই লাস্ট কোশেন্টটাকে সবসময় কী করবো আমরা? 0 ধরে নেবো। কী ধরে নেবো আমরা? 0 ধরে নেবো। তাহলে আমি মনে রাখবো, যদি কোনো অঙ্কে পার্টিকুলারলি উল্লেখ করা থাকে লাস্ট কোশেন্ট হলো 0, সেক্ষেত্রে লাস্ট কোশেন্ট হলো কোনো একটা সংখ্যা, সেক্ষেত্রে আমরা সংখ্যাটা দেবো। আর যদি কিছু উল্লেখ না করে দেওয়া থাকে সেক্ষেত্রে কী করবো আমরা? সেক্ষেত্রে 0 ধরে নেবো। তাহলে এবার নিয়মটা কি? এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা কী করতে হবে? গুণ করতে হবে। গুণ করে যে গুণফলটা হবে সেটাকে কী করতে হবে? এই সংখ্যাটার সঙ্গে কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে দেখো এই নিয়মটা কিন্তু পুরো উপরে সবগুলোতে একইভাবে কাজ করবে। তাহলে দেখো কি হচ্ছে? 7 এর সঙ্গে 0 গুণ করলাম, 7 0 0, 0 সঙ্গে 5 যোগ করলে 5 হয়ে যাবে। ঠিক একইভাবে দেখো এখানে মনে করো নিচেরগুলো কিছু আর নেই, তাহলে এইটার সঙ্গে এটা কী হবে? গুণ হবে। 4 5 20, 20 সঙ্গে 3 যোগ করলে 23। ঠিক একইভাবে লক্ষ্য করো, উপরেটার সঙ্গে নিচেটা কী করতে হবে? গুণ করতে হবে। 3 3 কে 9, আর উপরেটা কী করতে হবে? যোগ করতে হয়। 9 2 11, 1 হাতে রইল 1, 3 2 6 1 কে 7। তাহলে আমরা যে সংখ্যাটা খুঁজছিলাম সেই সংখ্যাটা কত? 71।
এই 71কে ভাগ করতে হচ্ছে কত দিয়ে ভাগ করতে হচ্ছে, 71কে ভাগ করতে হচ্ছে 42 দিয়ে। তাহলে 42 দিয়ে ভাগ করে দেখো, 42 দিয়ে ভাগ করলাম, 42 1 কে 42, 2 আছে কত দিলে 11, 9 দিলে 11 হাত দিলে 4 কে 5, 5 কত দিলে 7, 2 দিলে, তাহলে কত ভাগশেষ থাকবে 29। দেখো 29, এটা কিন্তু এসএসসি সিপিও 2017 সালে এসেছিল। দেখো তারপরে আরেকটা অঙ্ক আছে, n is a ন্যাচারাল নাম্বার, n হলো একটা স্বাভাবিক সংখ্যা, n is multiple of 8, তাহলে n টা হলো 8 এর গুণিতক, লেস দ্যান 2000, এবং 2000 থেকে কি হবে এটা ছোট। তাহলে কন্ডিশনগুলো মনে রাখবে, n কি অবশ্যই 8 এর গুণিতক হতে হবে এবং n টা 2000 থেকে ছোট হতে হবে। বলছে n leaves the remainder 2 4 and 5 on being successively divided by 5 6 and 7। তাহলে n কে যদি 5 6 এবং 7 দিয়ে ভাগ করা যায় তাহলে 2 3 4 কি হবে ভাগশেষ থাকবে। তাহলে হাউ মেনি ভ্যালুস আর পসিবল ফর n, তাহলে n এর যে সংখ্যাটা চিন্তা করছি আমরা, এই n এর কতগুলো ভ্যালু সম্ভাবনা বের করতে বলছে আমাদের। তাহলে আমরা কি করছি, বলছি যে n সংখ্যা, প্রথমে কি বলছে একটা সংখ্যা ছিল n, এই nটাকে আমাদের বের করতে হবে। কি কি দিয়ে ভাগ করছে সংখ্যাটাকে ভাগ করছে তোমার প্রথমে 5 দিয়ে ভাগ করছে, 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকছে, ভাগশেষ থাকছে 2। আবার ওই একই সংখ্যাকে যদি 6 দিয়ে ভাগ করা যায় তাহলে ভাগশেষ কত থাকছে 4। আর ওই একই সংখ্যাকে যদি 7 দিয়ে ভাগ করা যায় তাহলে ভাগশেষ কত থাকছে 5। এখানে একটা কথা বলে নেওয়া ভালো, যেহেতু ন্যাচারাল নাম্বারের পসিবিলিটি বার করতে বলছে, সেক্ষেত্রে কিন্তু লাস্ট কোশ্চেনটাকে 0 ধরা যাবে না, কিছু একটা সংখ্যা মনে করে নাও, লেটসে কে ধরে নিচ্ছি আমি। তাহলে নিয়মটা কি বলেছিলাম, নিচে এখানকার সঙ্গে এই সংখ্যাটা কি করতে হয়, গুণ করতে হয়, 7 এর সঙ্গে কে গুণ করলে কি হবে 7 কে, তার সঙ্গে 5 যোগ করে দিলাম, তাহলে 7k + 5। ঠিক এইভাবে নিয়ম কি, এবার নিয়ম হবে এখানকার সঙ্গে এটা গুণ করতে হবে, এটা যোগ করতে হবে। তাহলে দেখো গুণ করছি 6 এর সাথে 42, তাহলে 42 কি বসে গেল, আর এখানে কি হয় 6 5 30, 30 আর 4 কি হয় 34 বসে গেল, বুঝা গেল। ঠিক একইভাবে লক্ষ্য করো, এইটার সঙ্গে কি করতে হবে, গুণ করতে হবে, গুণ করে কি ওটা যোগ করতে হবে। তাহলে 5 এর সঙ্গে 2 গুণ করলাম, 5 2 10 0, হাতে রইল 1, 4 5 20 1 কে 21, 210, আর কি এটা কি হলো বসে গেল, প্লাস যোগ চিহ্ন দিচ্ছি। তাহলে কি করতে হবে, এর সঙ্গে এটা গুণ করতে হবে, এটার সঙ্গে এটা যেমন গুণ করলো এটার সঙ্গে এটাও তেমন গুণ করতে হবে। 5 34 কে 5 দিয়ে গুণ করে দেখো কত হয়, 34 কে 5 দিয়ে গুণ করছি, 4 5 20 0, হাতে রইল 2, 5 3 15, আর 2 17, 170, আর 2 যোগ করলে 172। তাহলে আমরা যে সংখ্যাটা খুঁজছিলাম এইটা কি, সেটা হলো এইটা, এটার মান হলো n। তাহলে n এর কতগুলো ভ্যালু সম্ভব সেটা বের করতে বলেছিল আমাদের। তাহলে দেখো আমরা কি করবো, এখানে এই যে সংখ্যাটা বলে দেওয়া আছে কন্ডিশনগুলো অ্যাপ্লাই করে, এবার সংখ্যাটা n যেটা আসছে এর ভ্যালু কত আসছে, ওটা হলো 210k + 172। এই যে কেটা সেটা তো আমরা ধরে নিয়েছি, এখন কে এর ভ্যালু কত হলে এই কন্ডিশনগুলো 8 এর মাল্টিপল হবে এবং 2000 থেকে ছোট হবে, এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করবে সেটা আমাদের দেখে নিতে হবে। প্রথমত একদম চোখের পলকে দেখে বুঝতে পারছি কে এর ভ্যালু যদি 10 হয় তাহলে 2000 থেকে বেশি হবে, তাহলে কে এর ভ্যালু 10 এর থেকে কি হতে হবে, কে এর ভ্যালু সবসময় ছোট হতে হবে 10 এর থেকে, এটা একটা কন্ডিশন পেলাম। আচ্ছা আমাদের কি বলেছিল এটা 8 এর মাল্টিপল, তাহলে আমি এটাকে 8 দিয়ে ভাগ করে ছোট করে নিই একটু। তাহলে 210 কে 8 দিয়ে ভাগ করছি, 8 2 16, 17 18 19 20 21 22, 6 60, 8 27 56, 4। দেখো আরেকবার ভাগ করছি, 8 2 16, 17 18 19 20 21 5 50, 8 8 64 হবে না, 8 7 56, 210 কে যদি আমরা ভাগ করি 8 দিয়ে, 8 2 16, 6 14 11, 5 11 হাতে 1 2 2 দিয়ে 0 0 লাগলো, 8 6 48, তাহলে কত নামলো ভাগশেষ 2। তাহলে আমি এটাকে লিখতে পারি 210টাকে কি করে লিখবো আমরা, যে 8 গুণিতক 26, এটা তো পুরোটা 8 মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, এটাকে প্লাস 2k, আর 172টাকে এটাকে যদি 8 দিয়ে ভাগ করো তাহলে 8 গুণ করছি আমি, 8 2 16, 1 12, 8 1 কে 8, তাহলে 4 12, 4 ভাগশেষ থাকছে এখানে। তাহলে দেখো এই দুটো পার্ট, এইটা এবং এইটা পুরোপুরি কি হচ্ছে 8 এর মাল্টিপল। তাহলে সমস্যাটা কোন জায়গায় হচ্ছে, এইটা এবং এইটাকে নিয়ে। তাহলে আমাকে কি করতে হবে, 2k + 4, কে এমন ভ্যালু বসাও 2 যদি কমন নেওয়া যায় k + 2, k
কে এর ভ্যালু এমন বসাও যাতে করে এই যে এক্সপ্রেশনটা 8 দিয়ে বিভাজ্য হয়। কি হতে পারে বলো তো? 2 বসাই, কে এর ভ্যালু যদি 2 বসে, কে এর ভ্যালু মনে করো 2, কে এর জায়গায় কত বসাচ্ছি, কে ইকুয়াল টু 2 বসে, তাহলে কি হবে 2 + 2 4, 4 2 মানে 8, তাহলে 8 এর মাল্টিপল হয়ে যাবে, মিলে যাবে। আচ্ছা কে এর ভ্যালু যদি 6 বসানো যায়, 6 + 2 তাহলে কি হবে 2 × 6 + 2 মানে 8, সেটাও মিলে যাবে। আর অন্য করে ভ্যালু দেওয়া যাবে, অন্য কোনো ভ্যালু নিলে দেখো হবে না। 3 যদি নাও 3 2 5 হচ্ছে না, 1 যদি নাও 2 1 3 হচ্ছে না, 2 যদি নাও 2 2 4, এটা 2 তো হবে বললাম, 3 হবে না, 4 বসে 4 2 6 হচ্ছে না, 5 বসাও 5 2 7, 8 এর মাল্টিপল হচ্ছে না, 8 বসাও 8 দিয়ে 10 মাল্টিপল হবে না, 9 বসাও 9 দিয়ে 11, তাহলে কোনোটাই হচ্ছে না। তাহলে কি কি কতগুলো সংখ্যা পেলাম, কে এর ভ্যালু হতে পারে 2 এবং 6, তাহলে এই দুটো ভ্যালু সম্ভব। তাহলে বলেছিল হাউ মেনি ভ্যালুস আর পসিবল ফর n, তাহলে n এর কতগুলো ভ্যালু সম্ভব, দুখানে ভ্যালু সম্ভব, হয়ে গেল। এখানে অঙ্ক দেওয়া আছে ইফ দ্য নাম্বার ইজ সাকসেসিভলি ডিভাইডেড বাই 7 4 and 3 leaves remainder 5 3 and 2 respectively, if the order of divisor are reversed then what will be the remainder। তাহলে একটা সংখ্যা ছিল যাকে 7 4 এবং 3 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ আসছিল 5 3 এবং 2, তাহলে বলছে ওই সংখ্যাটাকে যদি অর্ডারটা উল্টে ভাগ করা যায়, মানে প্রথমে 3 দিয়ে ভাগ করবো, তারপরে 4 দিয়ে ভাগ করবো, তারপর 7 দিয়ে ভাগ করবো, সেক্ষেত্রে ভাগশেষ কী দাঁড়াবে। তাহলে আমি জানি না সংখ্যাটা কি, প্রথমে কত দিয়ে ভাগ করা হয়েছিল, 7 দিয়ে ভাগ করা হয়েছিল, সেক্ষেত্রে ভাগশেষ কত এসেছিল, ভাগশেষ এসেছিল 5। তারপরে কত দিয়ে ভাগ করা হয়েছিল, সংখ্যাটিকে 4 দিয়ে ভাগ করা হয়েছিল, ভাগশেষ কত এসেছিল 3, তাই না, মানে 3 ভাগশেষ এসেছিল। তারপরে কত দিয়ে ভাগ করা হয়েছিল, সংখ্যাটিকে আবার 3 দিয়ে ভাগ করা হয়েছিল, ভাগশেষ কত এসেছিল এখানে 2। দেখো এখানে কিছু বলে দেওয়া নেই কিন্তু, ফাইনাল কোশেন্ট, এই এখানে যে বসে তাকে বলা হয় ফাইনাল কোশেন্ট, ফাইনাল কোশেন্ট কিছু বলে দেওয়া নেই। তাহলে কি করবো আমরা, যদি ফাইনাল কোশেন্ট কিছু না বলে থাকে সেক্ষেত্রে কি করেছিলাম, 0 নিতে হবে। তাহলে কি করতে হবে, এটার সঙ্গে এটা গুণ করো, 3 0 0 0 সঙ্গে 2 যোগ করলে 2 হয়ে যাবে। তারপরে কি করো, 4 এর সঙ্গে 2 গুণ করো, 4 2 মানে 8 আর 3 এ 11 চলে আসবে। এবার কি করবো, 7 11 77, 77 আর 5 7 5 মানে 82 চলে আসবে। তাহলে আমি দেখতে পেলাম সেই সংখ্যাটা হয়ে সংখ্যাটি হলো 82, যেটা আমরা খুঁজছিলাম। এবার এই 82টাকে কি করতে বলছে, 82টাকে কনজিকিউটিভলি ভাগ করতে পারো, ভাগ করতে বলছে যে অর্ডারটা কি করতে হবে, রিভার্স করতে হবে। তাহলে প্রথমে 3 দিয়ে ভাগ করবো, তাহলে শেষ দিক থেকে 3 দিয়ে ভাগ করছি, তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 2 মানে 6, 7 আর 2 22, 3 7 21, তাহলে প্রথমবারে ভাগশেষ কত রইল 1। তারপর কত দিয়ে ভাগ করতে হবে, 3 এর পরে 4 দিয়ে ভাগ করো, 4 6 24, 6 24 25 27 27 3, তাহলে 3 ভাগশেষ রইল। এবার কত দিয়ে ভাগ করবো, এবার 7 দিয়ে ভাগ করবো, 7 দিয়ে ভাগ করলে ভাগ করা যাবে, ভাগ করা যাবে না, যখন কি হবে রিমাইন্ডারটা 6 বসে যাবে। তাহলে এখানে রিমাইন্ডার কত আসলো, এবার রিমাইন্ডার আসলো 6। তাহলে বলছে রিভার্স দেন হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার, তাহলে সেক্ষেত্রে রিমাইন্ডার কি হবে 1 3 এবং 6। দেখো 1 3 6 কোথায় হবে, 1 3 6। আমরা রিমাইন্ডার থিওরির কনসেপ্টটি জেনে নেব, রিমাইন্ডারের কনসেপ্টটি জেনে নেব। এখানে কি বলছে দেখো, কতগুলো সংখ্যাকে যোগ করে যদি ভাগ করা যায় সেইটা রিমাইন্ডারটা কি আসবে, ওই সমস্ত সংখ্যাগুলোকে যদি আলাদা করে ভাগ করে যোগ করা যায় এবং যোগফলটা যদি দেখা যায় যে ভাজকের থেকে বেশি হয় তখন আবার তাকে ভাগ করব, তাহলে সেক্ষেত্রে যে রিমাইন্ডারটা পাবো এই রিমাইন্ডারের সঙ্গে ওই রিমাইন্ডার কী হবে, সেম হবে। মানে ধরো কোনো একটা সংখ্যা এখানে রয়েছে, আবার এখানে সংখ্যা রয়েছে, এখানে সংখ্যা রয়েছে, এখানে সংখ্যা রয়েছে, এই সব সংখ্যাগুলোকে যোগ করলে অনেক বড় সংখ্যা হয়ে যায়, সেক্ষেত্রে কী হয় ভাগ করতে গেলে আমাদের অনেক সময় লেগে যায়। তাহলে আমরা সহজ কীভাবে করে নিতে পারি, এই ছোটো সংখ্যাটাকে প্রথমে ছোটোভাবে ভাগ করে নাও, আবার ছোটো ভাগ করে নাও, আবার ছোটো ভাগ করে নাও, আবার ছোটো ভাগ করে নাও, সেই যে ভাগ শেষগুলো যেগুলো রয়েছে সেগুলোকে যোগ করো, যদি যোগফলটা ভাজকের থেকে বড় হয় আবার তাকে ভাগ করো, যদি ছোট হয় ওখানে স্টপ করে দাও, ওটাই হবে রিমাইন্ডার। ঠিক একইভাবে লক্ষ্য করো, কতগুলো সংখ্যা গুণ অবস্থা রয়েছে, তাকে একটা সংখ্যা দিয়ে ভাগ করছি, তাহলে গুণ করলে তারপরে যদি ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায় অনেক বড় সংখ্যা হয়ে যায়, ক্যালকুলেশন করতে অনেক সময় লাগতে পারে। তাহলে আমরা কী করতে পারি, এই জায়গাগুলোকে আমি প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে কী করবো, ভাগ করবো, রিমাইন্ডার করবো প্রত্যেকটা জায়গায়, মানে প্রত্যেকটা সংখ্যাকে আলাদা আলাদা ভাগ করবো। ভাগ করার পরে যে সংখ্যাগুলো পড়ে থাকবে সেগুলোকে গুণ করে আবার দেখবো, যদি এই সংখ্যাটা ভাজকের থেকে বড় হয় আবার ভাগ করবো, ভাজকের থেকে ছোটো হলে কী করবো, ওখানে স্টপ করে দেবো। আচ্ছা এবার আমরা নেগেটিভ রিমাইন্ডার সম্পর্কে জিনিসটা কি সেটা জেনে নেব। নেগেটিভ রিমাইন্ডার যেমন ধরো একটা সংখ্যা নিচ্ছি আমি 55, একটা সংখ্যা নিচ্ছি 55কে আমি 7 দিয়ে ভাগ করছি, তাহলে 7 7 49 কত আসলো, 9 কত 15 6 দিলে রিমাইন্ডার কত আসলো 6। এটা পজিটিভ রিমাইন্ডার দিয়ে দেখলাম। নেগেটিভ রিমাইন্ডার কীভাবে আসবে, এই 55 সংখ্যাটাকে
এই 55 সংখ্যাটিকে যদি 7 দিয়ে ভাগ করি, 7 আসছে 56, তাহলে রিমাইন্ডারটা কত আসবে? -1 আসা উচিত, কারণ উপরে ছোট নিচে বড়, তাহলে বেশি নিয়ে ফেলেছি, তাহলে 56 সঙ্গে 1 যদি বিয়োগ করে দেয় তবে 55 আসবে। এই যে নিচে যখন নেগেটিভ চিহ্ন আসবে তখন কি কাজ কী হবে তোমাদের? কাজ হবে এই ভাজকের সঙ্গে এটাকে যোগ করে দেওয়া। তাহলে 7 যদি এখানে যোগ করে দিই, তাহলে 7 থেকে মাইনাস যদি 1 চলে যায় তাহলে কত করে থাকবে? 6টা হবে রিমাইন্ডার। বোঝা গেল? ঠিক একইভাবে লক্ষ্য করো, এই জিনিসগুলো বললাম না, এগুলো প্রত্যেকটা কিন্তু কাজে লাগবে। যেমন ধরো 457 গুণিতক 458 গুণিতক 459, একে আমরা 23 দিয়ে ভাগ করছি। তাহলে কি করবে? তিনটে সংখ্যা গুণ করে দিয়ে তারপরে বড় সংখ্যাটাকে 23 দিয়ে ভাগ করবে, অনেক সময় চলে যাবে। আমরা তো জানি 23কে যদি 20 দিয়ে গুণ করা যায়, 23 দুগুণে 46 শূন্য, তাহলে 23কে 20 দিয়ে গুণ করলে কত? 460 হয়, 459 রয়েছে। তাহলে নিশ্চয়ই 23কে একে কাটলে কত আসবে? -1 আসবে, 459 460। তাহলে 58 হলে নিশ্চয়ই -2 আসবে, 57 হলে নিশ্চয়ই -3 আসবে। এবার দেখো গুণ করে সংখ্যাটা কি 23-এর থেকে বড় হচ্ছে? যদি বড় হয় আবার 23 দিয়ে ভাগ করবো, আর যদি ছোট থাকে ওখানেই স্টপ। তাহলে দেখো 3 দুগুণে 6 আর -6 চলে আসছে। আমি বলেছিলাম কি, যখন এরকম মাইনাস চিহ্ন আসবে তাহলে ভাজক যে আছে তার সঙ্গে কী করতে হবে? যোগ করে দিতে হবে। তাহলে 23 যোগ করে দাও, কত হয়ে দেখো 6 আছে কত? 13, 7 6 13, তাহলে 3 হাতে 11 কত? 2 1 দিল, তাহলে ভাগশেষটা কত হলো? 17। বোঝা গেল? একটা জিনিস কিন্তু আমাদের এখানে মনে রাখতে হবে, যে কোনো একটা সংখ্যা, ধরো আমি 21 নিয়েছি, একে 21কে 6 দিয়ে আমি ভাগ করছি। ভাগ করার সময় আমরা যদি প্রথমে কেটে দিই, মানে কিছু সংখ্যা কাটাকাটি যাচ্ছে কেটে দিই, যেমন ধরো 3 দিয়ে কাটছে, 3 দুগুণে 6, 3 দিয়ে কাটছে, 3 7 21, তাহলে সেক্ষেত্রে কী করি আমরা? 2 ভাগ করি 7কে, 2 3 দুগুণে 6, তাহলে রিমাইন্ডারটা এই অনুযায়ী আসছে কত? 1। রিমাইন্ডার কত আসছে? 2 3 দুগুণে 6, তাহলে 1 ভাগশেষ থাকছে। কিন্তু এখানে রিমাইন্ডারটা 1 হবে না, খুব সাবধান। আমরা কত দিয়ে কেটেছি? এখানে 3 দিয়ে কেটেছি, 3 দিয়ে কাটার পরে 3 দুগুণে 6 এসছে, আর 3 দিয়ে কাটার পরে 3 7 21 এসছে। তাহলে আসল রিমাইন্ডারটা হবে কী হবে? এই সঙ্গে 3 গুণ করে দিতে হবে। গুণ করে দিয়ে কত হবে? 3 1 3। দেখো 21কে যদি 6 দিয়ে ভাগ করে, দেখো 3 রিমাইন্ডার আসবে, 6 দিয়ে ভাগ করো, 6 দুগুণে 12, 3 6 18, 3 খাও 8 চলে আসবে, 19 20 21 3, তাহলে রিমাইন্ডারটা কত আসছে? 3 আসছে। তাহলে আমরা খুব সাবধান থাকবো, যদি কোনো সংখ্যা এরকম ধরো যেটা বললাম এ বি সি, এরকম এ গুণিতক বি গুণিতক সি রয়েছে, আর নিচেরটাকে আমরা এম দিয়ে ডিভাইড করছি, তাহলে মনে করো কোনো একটা এম কাটাকুটি করার পরে ধরো পি এলো, কত দিয়ে কাটলাম? ধরো এক্স দিয়ে কাটলাম। আর এখানে এরকম কাটলাম এক্স দিয়ে কাটার পরে ধরো ডি এলো, তাহলে শেষে রিমাইন্ডার যেটা হবে, ধরো এই রিমাইন্ডারটা এখানে আমাদের এখানে এফ এলো। তাহলে কী করতে হবে? আসল রিমাইন্ডারটা কী পাবো? আসল এইগুলো গুণ করার পরে যদি রিমাইন্ডারটা এফ আসে, তাহলে আসল রিমাইন্ডারটা যেটা হবে সেটা হবে এই এফের সঙ্গে কী করতে হবে? এই যে এক্স দিয়ে কাটাকুটি করেছি, এই এক্সটা কী করতে হবে? গুণ করে দিতে হবে। গুণ করে যেটা হবে সেটাই হবে আসল রিমাইন্ডার। আমরা অঙ্ক যখন করবো তখন এগুলো পাবো, এগুলো তখন যেন মনে থাকে। এবার আমরা আরও কিছু জিনিস জেনে নেবো নাম্বার সিস্টেমের। যেমন ধরো আমি বলতে চাইছি এক্স প্লাস এ কে যদি এক্স দিয়ে ভাগ করি, তাহলে রিমাইন্ডারটা কত আসবে? রিমাইন্ডারটা নিশ্চয়ই এ আসবে, মানে এটা একে দিয়ে ভাগ করলে পুরোপুরি বিভাজ্য, একে দিয়ে ভাগ করলে এটা পুরো ভাগশেষ আকার থেকে যাবে। তারপরে এক্স প্লাস এ কে তার হোল স্কয়ারকে যদি এক্স দিয়ে ভাগ করি, এটাকে ভাঙলে কীরকম হয়? এক্স, এটা এ প্লাস হোল স্কয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস 2 এ মানে হলো এক্স, বি মানে হলো এ, প্লাস বি স্কোয়ার মানে নিশ্চয়ই এ স্কোয়ার হয়ে যাবে এখানে। আর নিচে কত বসে আছে? এক্স। দেখো এই এক্সটা এটা দিয়ে পুরোপুরি বিভাজ্য, এই এক্সটা এটা দিয়ে পুরোপুরি বিভাজ্য, কারণ এখানে এক্স ঢুকিয়ে আছে, কিন্তু এখানে পুরোপুরি এক্স নেই, তাহলে এই রিমাইন্ডারটা নিশ্চয়ই এখানে রিমাইন্ডার চলে আসবে এ স্কোয়ার। বোঝা গেল? ঠিক একইভাবে লক্ষ্য করো, এক্স প্লাস এ তার হোল কিউবকে যদি এক্স দিয়ে আমরা ডিভাইড করি, তাহলে কী দাঁড়াবে? এটাকে ভেঙে দাও, এক্স এ প্লাস বি হোল কিউব, তাহলে সূত্র কী বলে? এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, আর নিচে বসে আছে কি? এক্স। ভালো করে খেয়াল করে লক্ষ্য করো, এখানে এক্স রয়েছে তাহলে এটাকে পুরোপুরি বিভাজ্য, এখানেও এক্স রয়েছে পুরোপুরি বিভাজ্য, এখানেও এক্স রয়েছে পুরোপুরি বিভাজ্য, একমাত্র এই জায়গাটা এক্স নেই, তার মানে রিমাইন্ডারটা নিশ্চয়ই হবে কি? রিমাইন্ডার নিশ্চয়ই হবে এ কিউব। তাহলে এই তিনটে জিনিস থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? ইন জেনারেল আমরা বলতে পারি যে এক্স প্লাস এ হোল টু দি পাওয়ার এন কে যদি এক্স দিয়ে ডিভাইড করি, সেক্ষেত্রে রিমাইন্ডারটা কি আসবে? এ টু দি পাওয়ার এন।
এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই জিনিসটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, যদি এখানে এক্সের জায়গায় 1 থাকতো, মানে বলতে চাইছি এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার n যদি হতো, আর যদি এটাকে এক্স দিয়ে ভাগ করা হতো, সেক্ষেত্রে রিমাইন্ডার কী দাঁড়াতো, যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে 1 পাওয়ার n থাকুক, কোনো অসুবিধা নেই, রিমাইন্ডারটা সেই একই আসে। কিন্তু খুব সাবধান, যদি x মাইনাস 1 পাওয়ার n থাকে এবং তাকে যদি x দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে যদি রিমাইন্ডার বার করতে বলে তাহলে কী হবে, -1 হোল টু দি পাওয়ার n। দেখো এখানে প্লাস চিহ্নটাকে, এখানে প্লাস চিহ্নের জন্য ছিল শুধু 1 টু দি পাওয়ার n, আর মাইনাস চিহ্নটাকে কীভাবে লিখতে পারি, এটাকে আমি ঘুরিয়ে এরকম করে লিখতে পারতাম, x প্লাস -1 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পুরোপুরি দিয়ে পুরোটা হলেন। তাহলে এখানে প্লাস চিহ্ন দিয়ে যে বসে সেটা পুরোপুরি রিটার্নে চলে আসে রিমাইন্ডার আকারে। তাহলে এখানে রিমাইন্ডারটা কত হবে, এখানে রিমাইন্ডার হচ্ছে তাহলে -1 হোল টু দি পাওয়ার n। এটাকে দুটোভাবে ভাগ করতে পারি, n যদি এখানে যদি অড হয় তাহলে n মান যদি অড হয় 1 3 5 7, তাহলে কী হবে, -1 হবে। আর এটা হবে +1 কখন হবে, যখন n ইভেন হবে। তাহলে n অড হলে -1 হচ্ছে, আর n ইভেন হলে +1 হচ্ছে। তাহলে এই কটা জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে। দেখো এখানে অঙ্ক দেওয়া আছে, দ্য রিমাইন্ডার হোয়েন এত ইজ ডিভাইডেড বাই 35 তাহলে এই যে গুণফলটা, এত বড় গুণফলটাকে আমি ভাগ করে আলাদা, মানে পুরোটা গুণ করে তাকে 35 দিয়ে ভাগ করাটা মূর্খামি হবে। আমরা কিছুক্ষণ আগেই শিখেছিলাম রিমাইন্ডার থিওরেম থেকে যে একে আলাদা করে ভাগ করবো, আলাদা করে ভাগ করবো, আলাদা করে ভাগ করবো, আলাদা ভাগ করবো, এবং যেগুলো ভাগ করার পরে যে গুণফলগুলো সেই রিমাইন্ডারগুলো থাকবে, সেই রিমাইন্ডারগুলোকে গুণ করে আবার যে গুণফলটা পাবো তাকে আবার 35 দিয়ে দরকার পড়লে ভাগ করবো। কখন ভাগ করবো, যদি গুণফলটা 35-এর থেকে বড় হয়। তাহলে দেখো আমরা জানি কি 35 দুগুণে 70, 35কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 70 হয়। তাহলে এখানে যদি আমি পুরো সংখ্যাটাকে যদি আমি 35 দিয়ে ভাগ করি, 35 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে প্রথম ক্ষেত্রে রিমাইন্ডারটা কত আসবে, 35 দুগুণে 70 মানে 2 আসছে, 35 দুগুণে 70 মানে 3 আসছে, 8 আসবে নিশ্চয়ই, তারপর হচ্ছে 6 আসবে। কত দিয়ে ভাগ করছি, 35। আবার এটাকে দেখবো গুণ করে কি হয়, 6 আসছে 48, আর 3 দুগুণে 6 এখানে বসলো, আর 6 আসছে 48 এখানে বসে গেল, নিচে কত আছে 35। আবার এইটা ছোটো আছে, একে ভাগ করলে রিমাইন্ডার একই থাকবে, তাহলে একে বসিয়ে রাখলাম, একে আমি 6টাকে বসিয়ে রাখলাম, এটাকে ভাগ করো, 35 একে 35, তাহলে উপরে কত বসবে, উপরে নিচে তো 35 ফেল হয়ে গেল, আর উপরে কী হবে, 35কে ভাগ করলে 35 থেকে 35 একে 35 হলে বিয়োগ করবো, 5 আছে কত হলো 8, 3 দিলে, 3 আছে কত হলো 4, 1 দিলে। আবার দেখো 6 13 78 হচ্ছে, তাহলে 35 দুগুণে 70 আমরা জানি, তাহলে 35 দুগুণে যদি 70 হয় তাহলে রিমাইন্ডারটা কত আসবে, রিমাইন্ডারটা 8 আসছে। এখানে কোথায় 8 অ্যান্সার আছে, 8 অ্যান্সার। দেখো এটা কিন্তু এসএসসি সিপিইউ 2017 সালে এসছে। ঠিক ওই থিওরেম দিয়ে আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছি আমরা, 7 টু দি পাওয়ার 19 প্লাস 2 ইজ ডিভাইডেড বাই 6। যদি এই সংখ্যাটাকে 6 দিয়ে ভাগ করা হয় তাহলে রিমাইন্ডারটা কত হবে। আচ্ছা লক্ষ্য করো, 6 দিয়ে ভাগ করতে বলছে, তাহলে আমি এই জায়গাটা 7কে এরকম করে লিখতে পারি, 7টাকে আমি 7 না লিখে কি লিখছি, 6 প্লাস 1 হোল টু দি পাওয়ার কত, 19 প্লাস 2, আর এখানে কত রয়েছে, কত দিয়ে ভাগ করতে বলছে, 6 দিয়ে। কিছুক্ষণ আগে আমরা থিওরেম কিছু একটা জায়গা পড়েছিলাম যে এ যদি এরকম হয় এক্স প্লাস এ হোল টু দি পাওয়ার যদি এন হয়, যদি একে এক্স দিয়ে ভাগ করি, রিমাইন্ডারটা কত আসে, রিমাইন্ডারটা বলেছিলাম এ টু দি পাওয়ার এন। ঠিক একইভাবে এইটুকুর জন্য, এই 6কে একে দিয়ে ভাগ করার জন্য কি রিমাইন্ডারটা আসবে, 1 টু দি পাওয়ার 19 প্লাস, আর 2 দিয়ে ভাগ করলে তো সেই 2 রিমাইন্ডারই থেকে যাবে, তাহলে 1 টু দি পাওয়ার 19 মানে 1 প্লাস 2, 2 প্লাস 1 মানে কত, 3 চলে আসবে। তবে এটাও কিন্তু এসএসসি সিজিএল প্রি 2017 সালে এসেছিল, তাহলে আমরা কত সহজে করতে পারছি। একটা অঙ্ক দেওয়া আছে, ফাইন্ড দ্য রিমাইন্ডার অফ 4 টু দি পাওয়ার 56/6। 4-এর পাওয়ার যদি 1 হয় তাকে যদি 6 দিয়ে ভাগ করা যায় তাহলে রিমাইন্ডারটা কত আসে, রিমাইন্ডারটা 4 আসে। 4-এর পাওয়ার যদি 2 হয় তাকে যদি 6 দিয়ে ভাগ করা যায় তাহলে 4-এর স্কোয়ার মানে 4 4 16, 6 দিয়ে ভাগ করো তাহলে রিমাইন্ডারটা কত আসবে, রিমাইন্ডারটা আসবে 6 দুগুণে 12, 13 14 15 16 4, তাহলে রিমাইন্ডারটা এই ক্ষেত্রেও 4 এলো। 4-এর পাওয়ার যদি 3 আসে তাকে যদি 6 দিয়ে ভাগ করা হয়, 4 4 16 4 64, 64কে 6 দিয়ে ভাগ, 6 10 60, এক্ষেত্রেও রিমাইন্ডারটা 4। ঠিক একইভাবে যদি 4-এর পাওয়ার যদি 4 নেওয়া যায় তাকে যদি 6 দিয়ে ভাগ করা যায়, 64কে 4 দিয়ে গুণ করতে হবে, 4 4 16 6, হাতে রইল 1, 4 6 24, একে 25, বাই কত হবে 6,
রিমাইন্ডার কত আসবে এখানে? রিমাইন্ডারটা দেখো কত আসে, 4 ছক 24, 1 16, 6 দিয়ে কাটছি 6 4 24, তাহলে 1 16, 6 দুগুণে 12, আবার রিমাইন্ডার 4 চলে আসছে। আমি ইন জেনারেল মনে রাখবো, এটা একটা সূত্র আমরা মনে রাখবো, 4-এর পাওয়ার যাই হোক না কেন তাকে যদি 6 দিয়ে ভাগ করা যায়, রিমাইন্ডারটা সবসময় কিন্তু 4 আসবে। 4-এর পাওয়ার যাই হোক না কেন তাকে যদি 6 দিয়ে ভাগ করা যায়, রিমাইন্ডারটা সবসময় কত আসবে? 4 আসবে। এই কথাটা আমরা মনে রাখবো। এটা কিন্তু বিভিন্ন অঙ্কে আমি এর প্রয়োগ নেব, এটা ব্যবহার করব। যেমন দেখ এখানে বলছে x ইজ দ্য রিমাইন্ডার, x ইজ দ্য রিমাইন্ডার হয় 3 টু দি পাওয়ার, একটা বড় সংখ্যা দেওয়া আছে যেটা ইভেন সংখ্যা, ইজ ডিভাইড বাই 5। যদি এই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করা যায় তাহলে সেক্ষেত্রে রিমাইন্ডারটা কত হবে? x। তাহলে এই সংখ্যাটাকে যদি 5 দিয়ে ভাগ করি রিমাইন্ডারের ভ্যালু হবে x। and y is the remainder when 4 to the power 96 is divided by 6। দেখো বলতে বলতে চলে এসছে এই জিনিসটা, এই পুরো 4-এর পাওয়ারকে 6 দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডারটা হবে এক্ষুনি বললাম, সেই রিমাইন্ডারটা কি বলেছে এই কোশ্চেন অনুসারে? রিমাইন্ডারের ভ্যালু হলো y। আর আমরা কি জানি, 4-এর পাওয়ার যদি যাই থাকুক না কেন তাকে যদি 6 দিয়ে ভাগ করা যায়, যে রিমাইন্ডারটা আসে সেই রিমাইন্ডারটা হলো 4। আর প্রশ্ন অনুসারে 4-এর ভ্যালু কত দেওয়া আছে? 4-এর ভ্যালু বলে দেওয়া আছে এখানে y। এটা একটা পেয়ে গেলাম। আচ্ছা, আরেকটা কথা বলেছে x ইজ দ্য রিমাইন্ডার when 3 টু দি পাওয়ার এত ইজ ডিভাইডেড বাই 5। 3 টু দি পাওয়ার কিছু একটা সংখ্যা দেওয়া আছে, 3 টু দি পাওয়ার 6 1 2 8 4, এটাকে কত দিয়ে ভাগ করছে? 5 দিয়ে ভাগ করছে। আচ্ছা, আমি এটা কিরকমভাবে লিখতে পারি? 3 পাওয়ারটাকে 2 ইন্টু করে লিখছি, তাহলে 2 3 দুগুণে 6 0, 2 6 দুগুণে 12, 2 4 দুগুণে 8, 2 দুগুণে 4। তাহলে এই সংখ্যাটা 3-এর স্কোয়ার করে প্রথমে লিখব, তাহলে এটাকে কত দিয়ে ভাগ করা হচ্ছে? 5 দিয়ে। আমি এটাকে লিখতে পারি 3-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার মানে কত? 9, 9 টু দি পাওয়ার এটা লিখব 30 6 4 2, কত দিয়ে ভাগ করছি? 5 দিয়ে ভাগ করছি। দেখো এটা কিরকম করে লেখা যায় কিনা দেখো তো। 9টাকে লিখছি 10 মাইনাস 1 হোল টু দি পাওয়ার কত দেওয়া আছে? 30 6 4 2, কত দিয়ে ভাগ করছি? 5 দিয়ে। কিছুক্ষণ আগে আমরা জেনেছিলাম যে a প্লাস, বা এরকম যদি বলা যেতে পারে যে x প্লাস a হোল টু দি পাওয়ার যদি n হয়, x দিয়ে ভাগ করলে রিমাইন্ডারটা কত আসে? যে a টু দি পাওয়ার n আসে। কিছুক্ষণ আগে জেনেছিলাম না? ঠিক একইভাবে লক্ষ্য করো, যদি মাইনাস হয়, মাইনাস হলেও বলেছিলাম, যদি ধরো এখানে যেরকম দেওয়া থাকে x মাইনাস a হোল টু দি পাওয়ার n, x দিয়ে ভাগ করলে রিমাইন্ডারটা কত আসে? রিমাইন্ডার টেস্ট ছিল a টু দি পাওয়ার মাইনাস a টু দি পাওয়ার n, মাইনাস a টু দি পাওয়ার n। n যদি ইভেন হয় তাহলে তার ভ্যালু হয় প্লাস a টু দি পাওয়ার n, তাই না? তাহলে সেক্ষেত্রে এখানে দেখো মাইনাস, কিন্তু পাওয়ারটা ইভেন রয়েছে, তাহলে রিমাইন্ডারটা কত হবে? 1 টু দি পাওয়ার ওইটা, আর 1-এর পাওয়ার কিছু থাকা মানে কি সেই সঙ্গে চলে আসে। তাহলে রিমাইন্ডারের ভ্যালু কত আসলো? 1। আর রিমাইন্ডারকে কত কি নামে ডাকা হয়েছিল? x নামে ডাকা হয়েছিল। তাহলে 1-এর ভ্যালু কত হবে? x। আমাকে এখন এই এক্সপ্রেশনের ভ্যালু বার করতে হচ্ছে। তাহলে 2 ইন্টু x মানে কত? x মানে হলো 1, বিয়োগ y ভ্যালু কত করা হয়েছে? y ভ্যালু 4। তাহলে 2 1 কে 2 বিয়োগ 4 সমান সমান -2, -2 চলে আসছে, তাহলে -2 অ্যান্সার। এখানে বলছে রিমাইন্ডার খুঁজে বার করতে হচ্ছে এরকম একটা এক্সপ্রেশনে। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম পুরো সবগুলোকে গুণ করে 27 দিয়ে একসঙ্গে ভাগ করাটা মূর্খামি কাজ। প্রত্যেকটা আলাদা আলাদা করে কী করবো? ভাগ করব। ভাগ করার পরে যে প্রত্যেকটা ক্ষেত্রে রিমাইন্ডার আসবে সেই রিমাইন্ডারগুলো কী করবো? গুণ করব। গুণ ফলটা যদি দেখা যায় 27-এর থেকে বড়, তাহলে আবার 27কে দিয়ে ভাগ করব। আর এটাও চেষ্টা করব যদি কোনো সংখ্যা কাটাকুটি করা যায় তাহলে কাটাকুটি করে নেবো, কারণ এক্সপ্রেশনটা একেবারে ছোটো হয়ে যাবে। তবে সাবধান, এক্ষেত্রে কাটাকুটি করার পরে যে রিমাইন্ডারটা আসবে সেই রিমাইন্ডারকে যে সংখ্যা দিয়ে কাটাকুটি করেছি সেই সংখ্যা দিয়ে আবার গুণ করে নিয়ে এক্সাক্ট রিমাইন্ডার লিখতে হবে। যেমন দেখো এখানে আমি দেখতে পাচ্ছি 3 দিয়ে কাটাকুটি করা যাবে, 3 1 কে 3 0 0 3 1 কে 3, আর এটা হলো 3 লং 27। তাহলে মনে রাখবো আমরা প্রথমে আমরা 3 দিয়ে কেটে নিয়েছিলাম। এবার দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কী ভাগশেষ আসে? 9 1 কে 9, একে ভাগ করলে কী ভাগশেষ দেখি? 9 1 কে 9 1 0, 9 1 কে 9, তাহলে 1 11, 9 1 কে 9 10 11 2, এখানে আসছে রিমাইন্ডার 2। একটা যদি রিমাইন্ডার 2 হয় তাহলে এখানেও রিমাইন্ডার 2 আসবে, কারণ একই সংখ্যা। এবার দেখো এখানে ভাগ করো, 9 দুগুণে 18 19 20 2, 9 দুগুণে 18 19 20 2 22, 9 1 কে 9 9 দুগুণে 18 4 এ 22, তাহলে এখানে রিমাইন্ডার হলো 4। এখানে রিমাইন্ডার দেখো কত আসে? 9 4 লং 36, 37 4 3 39, 4 লং 36 37 4 3 39 44, তাহলে 44 যদি 9 দিয়ে গুণ করি 9 5 লং 45, তাহলে 9 দিয়ে কাটাকুটি করলে কী হবে? মাইনাস 1 হচ্ছে,
তাহলে দেখো কত হচ্ছে, আমি গুণ করে 2 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে -16 হয়ে যাচ্ছে, -16 আছে, এখানে কত আছে 9 রয়েছে। তাহলে আমরা কী করতে পারি, এটা যদি এরকম হয় তাহলে প্রথমে যদি দেখা যায় যে 9 থেকে ছোট হতো তাহলে কী করতাম, 9 যোগ করে দিতাম। তাহলে 9 যদি এভাবে যোগ করে না যায় তাহলে কী করবো, তখন 9 এর মাল্টিপল দিয়ে যোগ করবো, 9 এর মাল্টিপল দিয়ে গুণ করে আমরা যোগ করবো। তাহলে -16 ছিল, তার সঙ্গে কী করবো, 9 এর মাল্টিপল 9 দুগুণে 18, 18 যোগ করলে কত হবে, তাহলে এখানে 2 চলে আসবে, 2 রিমাইন্ডার। এই জায়গায় রিমাইন্ডার হলো 2, তাহলে আমাকে এক্সাক্ট রিমাইন্ডারে ফিরতে হবে। কত দিয়ে কাটাট করেছিলাম, 3 দিয়ে, তাহলে 3 দিয়ে কী করতে হবে, গুণ করে দিতে হবে 6। এটাই হলো এক্সাক্ট রিমাইন্ডার। আমরা নাম্বার সিস্টেমে একটা সংখ্যার মোট কতগুলো ফ্যাক্টর হতে পারে সেটা কিভাবে নির্বাচন করতে হয়, কীভাবে বার করতে হয় আমরা দেখে নেব। মনে করো 20 একটা সংখ্যা, 20 সংখ্যাকে যদি প্রাইম নাম্বারে ভাঙি তাহলে কী হবে, 4 5 20, 4 মানে যদি 20টাকে ভাঙি 4 × 5, 4 5 20, 4 তো প্রাইম নয়, তাহলে প্রাইম সংখ্যা ভাঙলে কী হবে, 2 এর স্কোয়ার, মানে 2 স্কোয়ার মানে 4 × 5, তাহলে 5-এর মাথায় কিছু না মানে 1 আছে। তাহলে বলছে প্রাইম নাম্বারের সংখ্যা, প্রাইম নাম্বার যদি পাওয়ার যদি ভাঙা যায় তাহলে এই যে 20 সংখ্যাটার কতগুলো ফ্যাক্টর আছে কীভাবে নির্বাচন করতে হবে, কীভাবে বার করতে হবে, এই যে পাওয়ারগুলো থাকবে তার সঙ্গে 1 করে যোগ করে দাও, 2 এর সঙ্গে 1 যোগ করলাম, আর 1 এর সঙ্গে কী করলাম, এখানে 1 যোগ করলাম, করে কী করতে হবে, এগুলোকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 2 এর সঙ্গে 1 যোগ করলে 3, × 1 1 যোগ করলে 2, 3 2 = 6, তাহলে 6খানা মোট কী থাকবে, এর মোট 6খানা ফ্যাক্টর থাকবে। আমরা চেক করে দেখে নিই 6খানা কী করে থাকছে। আমরা জানি 20 মানে 20-র একটা ফ্যাক্টর কী হবে, 1 হবে। 20কে 2 দিয়ে ভাগ করা যাবে, 10 মানে 20, 20কে 4 দিয়ে ভাগ করা যাবে, 4 5 20, 20কে 5 দিয়ে ভাগ করা যাবে, 4 5 20, আর কি যাবে, 20কে 10 দিয়ে ভাগ করা যাবে, 10 মানে 20, আর 20 দিয়েই বিভাজ্য। তাহলে কত হলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে আমরা দেখতে পেলাম এখানেও একদম ভেঙে দেখে দেখতে পেলাম, আমরা বুঝতে পারলাম যে 6খানা ফ্যাক্টর পসিবল। একইভাবে আমরা কোনো একটা নাম্বার যদি দেওয়া থাকে তাহলে আমরা যেরকমভাবে ফ্যাক্টর বের করতে পারি, ঠিক একইভাবে যদি তোমাকে বলে যে কোনো একটা সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যার মধ্যে ইভেন নাম্বার অফ ফ্যাক্টরস, অড নাম্বার অফ ফ্যাক্টরস কীভাবে বের করতে হবে। আচ্ছা, এখান থেকে ইন জেনারেল আমরা কী বুঝতে পারলাম, যদি কোনো নাম্বার n দেওয়া থাকে সেই নাম্বারটাকে যদি আমরা প্রাইম নাম্বারের পাওয়ারে ভাঙতে পারি, মানে মনে করো এনটাকে ভাঙলে হচ্ছে a টু দি পাওয়ার p, b টু দি পাওয়ার q, আর c টু দি পাওয়ার r। কোনো একটা নাম্বার দেওয়া ছিল সেই নাম্বারকে যদি ভাঙলে আমরা প্রাইম নাম্বারের পাওয়ার আকারে লিখতে পারি, তাহলে n নাম্বারের ফ্যাক্টর কতগুলো হবে বলে দিতে পারবো আমরা। ওই পাওয়ারগুলোকে যোগ করতে হবে 1 দিয়ে, এবং সেগুলোকে কী করতে হবে, মাল্টিপ্লাই করে দিতে হবে, q + 1 × r + 1। তাহলে এখানে মনে থাকবে এটা যে কোনো একটা নাম্বার, সেই নাম্বারকে আমরা প্রাইম নাম্বারের পাওয়ারে ভাঙবো, ভাঙার পরে ওই পাওয়ারগুলোকে 1 1 যোগ করে মাল্টিপ্লাই করলে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটি হবে এই নাম্বারের নাম্বার অফ ফ্যাক্টরস। বোঝা গেল? আচ্ছা, যদি কোনো সংখ্যার ক্ষেত্রে ধরো একটা সংখ্যা বললো, এই যে 20 কথা বললো, 20-র মধ্যে তাহলে 20টাকে ভাঙলে কী এসেছিল, 2 এর স্কোয়ার × 5। এখানে যদি বলে 20-র মধ্যে নাম্বার অফ ইভেন ফ্যাক্টর কতগুলো রয়েছে, ইভেন ফ্যাক্টর মানে কি, ইভেন মানে কি 2 দিয়ে বিভাজ্য, তাহলে একটা 2কে তুমি বের করে আনো, কটা 2 ছিল, 2টো 2, একটা 2 যদি বের করে আনো তাহলে কি পড়ে থাকবে, একটা 2 পড়ে থাকবে, একটা 5 পড়ে থাকবে। এই 2টা যদি ভাগ করতে হয়, এই 2টাকে যদি বিভাজ্য হতে হয় তাহলে 2টাকে বাদ দিতে হবে। তাহলে আমি বলতে চাইছি এই 20 নাম্বারের নাম্বার অফ ইভেন ফ্যাক্টর কতগুলো কী করে বার করবো, যখনই কোনো সংখ্যার ইভেন ফ্যাক্টর বার করতে বলবে তখন সেই যে পাওয়ার আকারে লিখেছিলাম তার মধ্যে একটা 2কে বাদ দিয়ে বাকি যে সংখ্যাগুলো রয়েছে তার পাওয়ারগুলোকে 1 যোগ করে মাল্টিপ্লাই করতে হবে। এখানে পাওয়ার 1 রয়েছে, তাহলে 1-এর সঙ্গে 1 যোগ করলাম, মাল্টিপ্লাই করলাম। এখানে পাওয়ার কত রয়েছে, 1 রয়েছে, আর পাওয়ার কত রয়েছে, পাওয়ার 1 রয়েছে, 1 কী করতে হয়, যোগ করতে হয়। তাহলে 1 1 2 × 2, 2 মানে কত হবে, 4। তাহলে আমাকে যদি বলে 20 নাম্বারের নাম্বার অফ ইভেন ফ্যাক্টর কতগুলো থাকবে, 4খানা, চেক করে নাও। ইভেন মানে 2 ইভেন হয়, 4 ইভেন হয়, 10 ইভেন হয়, 20 ইভেন হয়। দেখতে পেলাম 20তে নাম্বার ইভেন ফ্যাক্টর কতগুলো হলো, 4। কি করে পেলাম, ওই 20 নাম্বারটাকে কতগুলো প্রাইম নাম্বারের পাওয়ারে ভেঙে নিলাম এবং সেখান থেকে একটা 2কে বাইরে বের করে আনলাম, বাকি যেগুলো পড়ে রইলো তাদের পাওয়ারগুলোকে 1 যোগ করে মাল্টিপ্লাই করে দিলাম, যেটা হলো সেটাই অ্যান্সার। বোঝা গেল? তাহলে ঠিক একইভাবে যদি কোনো একটা নাম্বার দেওয়া থাকে এবং বলা হয় যে সেই নাম্বারের নাম্বার অফ অড ফ্যাক্টর কতগুলো হবে, ধরে নাও 20-র ক্ষেত্রেই হচ্ছে, 20-র ক্ষেত্রে কী করলাম, 20 স্কোয়ার ইন্টু 2 এর স্কোয়ার ইন্টু 5। আমাকে বললো যে 20 নাম্বারের নাম্বার অফ অড ফ্যাক্টর কতগুলো হবে। তাহলে অড ফ্যাক্টরে যখনই বলবে আমার কাজ কী হবে, 2 যত সংখ্যা রয়েছে, মানে 2 যত পাওয়ার আকার রয়েছে এই সবগুলোকে কী করা, সবগুলোকে বাদ দিয়ে দেওয়া।
2 যতগুলো সেগুলো কী করবো, সবগুলো আমরা বাদ দিয়ে দেবো। তাহলে এখানে কি পড়ে থাকলো, 2 বাদে বাকি যে প্রাইম নাম্বারগুলো রয়েছে সেই প্রাইম নাম্বারগুলোকে পাওয়ার আমরা লিখে ফেলবো। লেখার পরে যতগুলো প্রাইম নাম্বার থাকবে এবং তাদের পাওয়ার যা থাকবে, তাহলে পাওয়ার কি পড়ে আছে 1, সেই পাওয়ারটা বসাবো, তার সঙ্গে 1 যোগ করবো, আরও যদি একাধিক সংখ্যা থাকতো এরকম যোগ করে কি করতাম, মাল্টিপ্লাই করতাম। তাহলে 1 যোগ করলে কত হয়, 2। তাহলে দেখো 20-র মধ্যে নাম্বার অফ অড ফ্যাক্টর কতগুলো রয়েছে, 2খানা রয়েছে। দেখো 2খানা রয়েছে, এই একটা রয়েছে 1, এই একটা রয়েছে 5। তাহলে খুব সহজে একটা সংখ্যার নাম্বার অফ ফ্যাক্টর আমরা এভাবে বের করতে পারবো। বুঝে গেল? এখানে বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস ইন দ্য প্রোডাক্ট এত, মানে এই গুণফলের মধ্যে নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর, কতগুলো প্রাইম ফ্যাক্টর আছে তাদেরকে বের করতে হবে, সেই সংখ্যাটা বের করতে হবে। এখন প্রাইম ফ্যাক্টর কাকে বলে, আমরা জানি কোনো সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া যদি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ না করা যায় তাদেরকে বলা হয় প্রাইম নাম্বার। যেমন 2 থেকে শুরু হয়, সব থেকে ছোট প্রাইম নাম্বারটা। তাহলে আমি দেখতে পাচ্ছি 30টাকে ভাঙতে হবে, 30টা তো প্রাইম নাম্বার নয়, 30টাকে ভাঙলে কি হয়, 3 × 10 = 30, 3 10 মানে কি 2 × 5, পাওয়ারটা ধরল 5, গুণ চিহ্ন দিয়ে 24 মানে কি 3 × 8 = 24, 8টাকে কি কাজে দেখতে পারি আমরা, 2 এর কিউব মানে 8, আর মাথায় পাওয়ার কত বসছিল 5। এবার পাওয়ারটা কি হয়, প্রত্যেকটা ঘাড়ে এসে বসে, তাহলে 3 এর পাওয়ার এখানে এসে বসলো 5, একইভাবে 2 এর পাওয়ার এসে বসবে 5, একইভাবে 5 এর পাওয়ার এসে বসবে 5, এই 5টা এখানে এসে বসবে, 3 এর পাওয়ার 5 আর 2 এর পাওয়ার কত হবে, 3 × 5 = 15, 2 এর পাওয়ার হলো 15। তাহলে দেখো টোটাল কি হচ্ছে, 2 এর পাওয়ার এখানে রয়েছে 5, এখানে রয়েছে 2 এর পাওয়ার 15, বেশ সমান হয়েছে, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে 2 এর পাওয়ার কত হবে, 15 আর 5 যোগ করলে 20। আচ্ছা 3 এর পাওয়ার কত আছে, 3 এর পাওয়ার এখানে 5, 3 এর পাওয়ার এখানে 5, বেশ সমান, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে 5 5 যোগ করলে কত হয়, 10। তাহলে 3 এর পাওয়ার কত হবে, 10, আর 5 এর পাওয়ার কত বসে আছে, 5। তাহলে আমি বলছি এই প্রোডাক্টটার মধ্যে 2 একটা প্রাইম নাম্বার, 3 একটা প্রাইম নাম্বার, 5 একটা প্রাইম নাম্বার। তাহলে 2 প্রাইম নাম্বারটা কতবার এসছে, 20 বার এসছে। 3 প্রাইম নাম্বারটা কতবার এসছে, 10 বার এসছে। আর 5 প্রাইম নাম্বারটা কতবার এসছে, 5 বার এসছে। তাহলে এই তো আমাদেরকে জিজ্ঞাসা করেছিল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস। তাহলে প্রাইম ফ্যাক্টর কতগুলো আছে, তাহলে 2 প্রাইম ফ্যাক্টর, 3 প্রাইম ফ্যাক্টর, 5 প্রাইম ফ্যাক্টর, 2 এসছে 20 বার, 3 এসছে 10 বার, 5 এসছে 5 বার। তাহলে যোগ করে দেখো 20 × 10 = 30 = 35। তাহলে 35টা প্রাইম ফ্যাক্টর রয়েছে। বোঝা গেল? এটি কিন্তু এসএসসি এমটিএস 2017 সালে এসেছে। ঠিক একইভাবে দেখো একখানা অঙ্ক আছে, দ্য নাম্বার অফ ফ্যাক্টরস অফ 3600। 3600 মধ্যে কতগুলো ফ্যাক্টর রয়েছে, আমি কিছুক্ষণ আগে উদাহরণ দিয়েছিলাম 20 দিয়ে, যে 20-র মধ্যে কতগুলো ফ্যাক্টর আছে কীভাবে বের করতে হয়। ঠিক একইভাবে 3600টাকে যদি ভাঙি আমি, 3600 মানে কি 4 লং 36, 4 × 9 36। আর 100টা কীভাবে আসে, 36 এর পরে দুটো শূন্য আছে মানে 100 রয়েছে, এটাকে ভাঙতে পারি 25 × 4, 4 25 অংশ। এবার দেখো এটাও 4, এটাও 4, আমি যদি 4টাকে লিখি, 4 মানে 2 এর স্কোয়ার গুণিতক 9 মানে কি 3 এর স্কোয়ার গুণিতক 25 মানে কি 5 এর স্কোয়ার, আর 4 মানে কি আবার 2 এর স্কোয়ার। দেখো এটাও 2, এটাও 2, বেশ সমান। তাহলে পাওয়ারগুলো কি যাবে, যোগ হয়ে যাবে। তাহলে 2 বসে গেল, আর এই পাওয়ার 2 এর সঙ্গে পাওয়ার 2 যোগ হয়ে গেল, 2 দিয়ে যোগ করলে 4। 3 এর পাওয়ার নিশ্চয়ই 2 বসে আছে, আর 5 এর পাওয়ার তো 2 বসেই আছে। এবার আমি বলেছিলাম কি, কোনো একটা নাম্বারকে প্রাইম নাম্বারের পাওয়ারে ভেঙে নিতে হবে, ভেঙে নেওয়ার পরে যে পাওয়ারগুলো রয়েছে সেগুলো কী করতে হবে, 1 করে যোগ করতে হবে এবং মাল্টিপ্লাই করতে হবে। 1 করে যোগ করলে 4 এর সঙ্গে 1 যোগ করলে, এই 4 এর সঙ্গে যদি 1 যোগ করি তারপরে কী করতে হবে, গুণ করে এর সঙ্গে কত গুণ করতে হবে, 2 এর সঙ্গে 1 গুণ করতে হবে, এর সঙ্গে আবার 2 এর সঙ্গে 1 যোগ করে গুণ করতে হবে। তাহলে 4 × 1 = 5, 2 × 1 = 3, 2 × 1 = 3। তাহলে 3 × 3 = 9, 5 লং কত হবে, 45। তাহলে এর মধ্যে মোট ফ্যাক্টর কতগুলো রয়েছে, মোট ফ্যাক্টর রয়েছে 45খানা, 45খানা অ্যান্সার হয়ে গেল। আজকে যে অংশটুকু আমরা করলাম সেখান থেকে কিন্তু বিভিন্ন এক্সামে প্রচুর অঙ্ক আসে, বিশেষ করে পার্টিকুলারলি এসএসসি বিভিন্ন এক্সামে। তাহলে আমি বলবো এই ভিডিওটা পুরোটা সম্পূর্ণভাবে না কেটে দেখার জন্য, আর সমস্ত জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছে, তার সঙ্গে নিজেরাও সাবস্ক্রাইব করে রেখো, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম।